কুয়াশার কফিন, অভিশপ্ত মেহেরপুর। শহরের নাম ছিল মেহেরপুর, তবে মানচিত্রে এর কোনো অস্তিত্ব গত ৫০ বছরে কেউ খুঁজে পায়নি। হিমালয়ের পাদদেশের এক গভীর উপত্যকায় লুকিয়ে থাকা এই শহরটার চারপাশে এমন ঘন জঙ্গল আর পাহাড়ের দেয়াল যে সূর্যের আলো সেখানে ঠিকমতো পৌঁছাতে ভয় পায়। মেহেরপুরে ১২ মাসের মধ্যে ১০ মাসই কুয়াশা থাকে, তবে সেটা সাধারণ কুয়াশা নয়, ভারী, হলদেটে এবং কেমন যেন একটা পচা গন্ধ মাখা। স্থানীয় লোকজনের বিশ্বাস ওই কুয়াশা আসলে শহরের মৃত মানুষদের নিঃশ্বাস। এই শহরে পা রেখেছিল অয়ন। অয়ন পেশায় একজন নৃতাত্ত্বিক এবং প্রাচীন লিপি গবেষক। পুরনো শহরের ইতিহাস ঘেঁটে সত্য উদ্ঘাটন করা তার নেশা। মেহেরপুরের কথা সে জানতে পেরেছিল এক শতায়ু বৃদ্ধের কাছে, যিনি দাবি করেছিলেন যে ওই শহরটা আসলে জ্যান্ত এবং সে মানুষকে গিলে খায়। অয়ন এসব রূপকথা বিশ্বাস করত না, তাই কাঁধে একটা বড় ব্যাকপ্যাক আর হাতে একটা টর্চ নিয়ে সে একদিন ঠিকই পৌঁছে গেল সেই অভিশপ্ত উপত্যকার মুখে। যখন সে মেহেরপুরের প্রধান তোরণ বা গেটের সামনে দাঁড়াল, তখন বিকেল ৪টে। কিন্তু চারপাশ দেখে মনে হচ্ছিল গভীর রাত। পাথরের তৈরি বিশাল গেটটার গায়ে শ্যাওলা আর লতাপাতা এমনভাবে জড়িয়ে আছে যেন কোনো দানবের কঙ্কাল। গেটের ওপর খোদাই করা ছিল একটা ল্যাটিন বাক্য, যার বাংলা করলে দাঁড়ায়, এখানে প্রবেশকারী নিজের আত্মাকে বাইরে রেখে এসো। অয়ন একটা লম্বা শ্বাস নিয়ে ভেতরে পা রাখল। শহরে ঢোকার সাথে সাথেই অদ্ভুত এক নিস্তব্ধতা তাকে গ্রাস করল। কোনো পাখির ডাক নেই, ঝিঁঝির আওয়াজ নেই, এমনকি বাতাসেরও কোনো শব্দ নেই। আছে শুধু তার নিজের বুটের আওয়াজ, যা পাথরে বাঁধানো রাস্তায় প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো ব্রিটিশ আমলের। বড় বড় খিলান, ভাঙা কাচের জানলা আর কালো হয়ে যাওয়া দেয়াল। মনে হচ্ছিল কোনো এক চরম আতঙ্কে শহরের মানুষগুলো এক মুহূর্তে সবকিছু ফেলে পালিয়ে গেছে, অথবা তাদের পালাতে দেওয়া হয়নি। হাঁটতে হাঁটতে অয়ন শহরের একদম কেন্দ্রে এসে পৌঁছাল। সেখানে একটা বড় ঘড়ির মিনার বা ক্লক টাওয়ার ছিল। আশ্চর্যের বিষয় হল, পুরো শহর মৃত হলেও সেই মিনারের বিশাল ঘড়িটার কাঁটা তখনও টিকটিক করে চলছিল। নিঃশব্দ পরিবেশে সেই শব্দটা হাতুড়ির ঘায়ের মতো লাগছিল অয়নের কানে। সে ঠিক করল আজকের রাতটা কাটানোর জন্য একটা নিরাপদ জায়গা দরকার। ক্লক টাওয়ারের ঠিক উল্টো দিকেই একটা দোতলা সরাইখানা বা হোটেল দেখতে পেল সে। নাম লেখা দ্য ব্ল্যাক সোয়ান। দরজায় ধাক্কা দিতেই সেটা কোনো শব্দ ছাড়াই খুলে গেল। ভেতরে ধুলো আর জরাজীর্ণতার রাজত্ব। অয়ন টর্চের আলো ফেলে রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেল। কাউন্টারের ওপর একটা রেজিস্টার খাতা খোলা পড়েছিল। অয়ন কৌতূহল সামলাতে না পেরে খাতাটা টেনে নিল। পাতা ওল্টাতে ওল্টাতে তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। শেষ যে পাতাটায় সই করা ছিল, সেটার তারিখ আজকের তারিখ, আর তার নিচে কাঁপা কাঁপা হাতে বাংলায় লেখা একটা নাম, অয়ন। অয়ন স্তব্ধ হয়ে গেল। সে তো এইমাত্র শহরে ঢুকল, তাহলে এখানে তার নাম কে লিখল? আর হাতের লেখাটাও অবিকল তার নিজের মতো। সে কি তবে কোনো এক ঘোরের মধ্যে আছে, নাকি সময় এখানে অন্য কোনো নিয়মে চলে? ঠিক তখনই হোটেলের ওপর তলা থেকে একটা ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ হল। ঘ্যাঁস ঘ্যাঁস ঘ্যাঁস। কেউ একজন ওপরের করিডোর দিয়ে ভারী কোনো বস্তু বা সম্ভবত কোনো মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে। অয়ন তার টর্চটা শক্ত করে ধরল। তার মনের যুক্তি বলছিল এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু গবেষকের মন তাকে ওপরের দিকে টেনে নিয়ে গেল। সে পা টিপে টিপে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। প্রতিটি পদক্ষেপে পুরনো কাঠগুলো মড়মড় করে আর্তনাদ করে উঠছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, সেই কঙ্কালগুলো নড়াচড়া করছিল। তারা যেন কোনো এক নিঃশব্দ আলোচনায় মত্ত। হঠাৎ তাদের মধ্যে একজন কঙ্কাল তার মাথাটা পুরো ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দরজার দিকে তাকাল। তার খালি চোখের কোটরে হঠাৎ দুটো জ্বলন্ত লাল বিন্দু ফুটে উঠল। অয়ন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। সে উল্টো ঘুরে দৌড় দিল। সিঁড়ি দিয়ে প্রায় লাফিয়ে নিচে নেমে সে হোটেলের বাইরে চলে এল। বাইরে তখন কুয়াশা আরো ঘন হয়েছে। টর্চের আলো সেই কুয়াশা ভেদ করতে পারছিল না। অয়ন দিকবিদিক জ্ঞান হারিয়ে রাস্তার ওপর দিয়ে দৌড়াতে লাগল। সে শহর থেকে বের হতে চায়,
কিন্তু সে যত দৌড়াচ্ছে ততই গোলক ধাঁধায় জড়িয়ে পড়ছে। প্রতিটা রাস্তা ঘুরে ফিরে তাকে সেই ক্লক টাওয়ারের সামনেই নিয়ে আসছিল। ঘড়ির কাঁটার সেই টিক টিক শব্দটা এখন যেন তাকে ব্যঙ্গ করছে। হঠাৎ অয়নের মনে হলো তার পেছনে কেউ আসছে। একটা নয়, অনেকগুলো পায়ের শব্দ। সে পেছনে তাকিয়ে দেখল কুয়াশার মধ্য থেকে কাতারে কাতারে ছায়ামূর্তি বেরিয়ে আসছে। তাদের শরীরগুলো আবছা, কিন্তু চোখগুলো জ্বলজ্বল করছে। তাদের কারো হাত নেই, কারো চোয়াল ঝুলে পড়েছে, কিন্তু সবার মুখেই এক পৈশাচিক হাসি। তারা চিৎকার করছে না, কোনো শব্দ করছে না, শুধু নিঃশব্দে অয়নের দিকে এগিয়ে আসছে। অয়ন বুঝতে পারল সে ফাঁদে পড়ে গেছে। এই শহর একটা জ্যান্ত ফাঁদ। এটা পথিকদের আকর্ষণ করে নিয়ে আসে, তারপর তাদের চিরদিনের মতো নিজের অংশ বানিয়ে নেয়। বাঁচবার শেষ চেষ্টা হিসেবে অয়ন ক্লক টাওয়ারের ভেতরে ঢুকে পড়ল এবং ভারী লোহার দরজাটা ভেতর থেকে লক করে দিল। টাওয়ারের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, আর সেখানে হাজার হাজার বাদুড় ডানা ঝাপটাচ্ছে। অয়ন মই বেয়ে ঘড়ির একদম ওপরের তলায় উঠে এল, যেখানে বিশাল বিশাল গিয়ার আর চাকাগুলো ঘুরছে। সেখানকার একটা ছোট ঘুলঘুলি দিয়ে সে নিচে তাকাল। নিচে পুরো রাস্তা এখন সেই ছায়ামূর্তি বা প্রেতাত্মায় ভরে গেছে। তারা টাওয়ারের নিচে এসে দাঁড়িয়েছে এবং সবাই একসাথে ওপরের দিকে মুখ করে আছে। শত শত জ্বলন্ত চোখ অয়নের দিকে স্থির হয়ে আছে। ঠিক তখনই ঘড়িতে রাত 12টা বাজল। বিশাল ঘণ্টাটা বেজে উঠল, ঢং ঢং ঢং। শব্দের তীব্রতায় অয়নের কান ফেটে যাওয়ার উপক্রম হল। প্রতিটা ঘণ্টার শব্দের সাথে সাথে পুরো টাওয়ারটা কাঁপছিল। আর সেই কাঁপুনির চোটে ঘড়ির বিশাল লোহার কাঁটাটা তার অক্ষ থেকে আলগা হয়ে গেল। অয়ন কিছু বুঝে ওঠার আগেই বিশাল ঘড়ির ভারী কাঁটাটা তার দিকে ছুটে এল। পরদিন সকালে মেহেরপুরের ওপর থেকে কুয়াশা একটু হালকা হল। সূর্যের প্রথম আলো যখন পাথরের রাস্তায় পড়ল, তখন শহরটা আবার সেই আগের মতোই শান্ত, নিথর। দ্য ব্ল্যাক সোয়ান হোটেলের সেই রেজিস্টার খাতার পাতায় অয়ন নামের নিচে এখন লাল কালিতে একটা ছোট্ট নোট লেখা হয়েছে, নতুন বাসিন্দা, রুম নম্বর 313। আর শহরের সেই ক্লক টাওয়ারের ঘড়িটা আবার নিখুঁতভাবে টিকটিক করে চলতে শুরু করেছে, পরবর্তী কোনো পথিকের অপেক্ষায়।